আচ্ছা, আমরা বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলের প্রশ্নটি দেখব, যা 2018 সালে পরীক্ষা হয়েছিল। প্রশ্নকর্তা ছিল ফ্যাকাল্টি অফ আর্টস। এটা শুধু ম্যাথ পার্টটি দেখব, ম্যাথের প্রিলি পার্টটি দেখব। চলুন শুরু করা যায়। এখানে কোশ্চেনটি বলা হচ্ছে, হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 1000 আর ডিভিজিবল বাই 30 বাট নট বাই 16। যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা বা পূর্ণ সংখ্যা রয়েছে যা 30 দ্বারা ভাগ করা যায়, 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু 16 দ্বারা নয়। তো সবার প্রথমে আমরা বের করব যে 30 দ্বারা কতগুলো সংখ্যা ভাগ করা যায়। তারপরে দেখব 30 এবং 16 উভয় দ্বারা কতগুলো পূর্ণ সংখ্যা ভাগ করা যায়। তো 30 দ্বারা যতগুলো সংখ্যা ভাগ করা যায় সেখান থেকে যদি আমরা 30 এবং 16 এর 16 দ্বারা ভাগ করা সংখ্যাগুলো বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা মোট পূর্ণ সংখ্যাগুলো পাবো, যা শুধুমাত্র 30 দ্বারা ভাগ করা যাচ্ছে। সো আমরা ধাপে ধাপে করি। যে প্রথম ধাপটি হচ্ছে যে 30 দ্বারা কতগুলো সংখ্যা ভাগ করা যায় সেটা আমরা একটু নির্ণয় করি। ওকে, 30 90 0 1 0 3 90। এখানে আমাদের রিমাইন্ডার থাকতেছে 10। তো আমাদের মোট ভাগ করা যাচ্ছে 33টি, অর্থাৎ 33টি সংখ্যা 30 দ্বারা ভাগ করা যাচ্ছে। এখন আমাদের বলা হয়েছে যে 16 যেগুলো সংখ্যা 30 এবং 16 উভয় দ্বারাই ভাগ করা যাচ্ছে। 30 দ্বারা ভাগ করা যায় কিন্তু 16 দ্বারা ভাগ করা যায় না। তার মানে কিছু কমন সংখ্যা রয়েছে যেগুলো 30 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 16 দ্বারাও ভাগ করা যাচ্ছে। আমরা সেই সংখ্যাগুলো বের করব। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কীভাবে আমরা বের করতে পারি যেগুলো সংখ্যা 30 এবং 16 উভয় দ্বারাই ভাগ করা যায়। তো সেক্ষেত্রে 30 এবং 16 এর আমাদের লোয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। 30 এবং 16 বা 16 এর 30 এবং 16 লোয়েস্ট কমন ফ্যাক্টর যেটা হবে, সেই লোয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে আমরা একটা ইন্টিজার্সের নাম্বার পাবো যেগুলো 30 এবং 16 উভয় দ্বারা ভাগ করা যায়। তো 30 এবং 16 এর লোয়েস্ট কমন ফ্যাক্টর বের করি। 15 8 আর ভাগ করা যায় না। তো 15 দুগুণে 30, 30 ইন্টু 8 3 আসছে 24, 240। তো 30 এবং 16 এর লোয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 240। তো 1000কে 240 দ্বারা যদি ডিভাইড করি, আমরা 240 দ্বারা 1000কে যদি ভাগ করি, ওকে 3 4বার যেতে পারে, 0 4 4 16, 4 দুগুণ 8 9 960, রিমাইন্ডার থাকতেছে 40। আচ্ছা, তাহলে 4 পেলাম আমরা যে 1000কে 240 দ্বারা ভাগ করলে 4 পাচ্ছি। তার মানে যে 30 এবং 16 উভয় দ্বারা 4টি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমাদের বলছে শুধু 30 দ্বারা কতগুলো সংখ্যা ভাগ করা যায় বা ডিভিজিবল থাকে। সো আমাদের মোট নাম্বার পেয়েছি আমরা 33। 33 থেকে যদি আমরা 4 মাইনাস করি, তাহলে আমরা 29 পাবো। সো 29 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ওকে, নেক্সট কোশ্চেন 2018 সালের কোশ্চেন হিসেবে খুব ইজি, আপনি দেখে নেন। যে এখানে বলছে, ইফ পি ইজ ডিফাইন্ড ফর অল পজিটিভ রিয়েল নাম্বারস a and b okay, a and b by APB equal to AB divided by A plus B, then 10P2 equal to what? So আমরা দেখি যে আমাদের এখানে ইকুয়েশনে দেওয়া আছে APB equal to AB divided by A plus B। আচ্ছা, আর আমাদের ভ্যালু বের করতে বলেছে 10P2 এর। এটা খুব ইজি, দেখেন। সো এখানে যদি আমরা এ এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু 2 বসাই, তাহলে কিন্তু আমরা ভ্যালু বের করতে পারবো। এ ইকুয়াল টু হবে 10, বি ইকুয়াল টু হবে 2, নিচে 10 প্লাস 2, এখানে ভ্যালু হয়ে যাচ্ছে 20/12। যেটাকে যদি আরও লঘিষ্ঠ করি, শর্ট করি, তাহলে হবে 5
4 দ্বারা বিভাগে 4 5 20, 3 4 12 বা 5/3 ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড ওয়াইড ইজ ডিক্রিজড, একটা ইনক্রিজ হয়েছে বেড়ে গেছে, একটা ডিক্রিজ হয়েছে 20% কমে গেছে। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, যে আয়তক্ষেত্রের এরিয়াটা কতটুকু পরিবর্তন হয়েছে, বেড়েছে কি কমেছে। সো আমাদের হিসাব করার সুবিধার্থে আমরা দেখি, আমরা দুটি পদ্ধতি দেখব। সবার প্রথমে একটু এলাবোরেট দেখি যে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে কী কল্পনা করবো, আমরা রেক্ট্যাঙ্গেলটাকে একটা স্কোয়ার হিসেবে কল্পনা করবো। এটাও তো একটা আয়তক্ষেত্র, তাই না? ওকে, যার একটি বাহুর দৈর্ঘ্য কত 100 হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই হবে 100। সো আমি যদি ধরি এটা একটা রেক্ট্যাঙ্গেল যেটার লেন্থ জেনারেল একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, যেটার লেন্থ হচ্ছে 100, ওয়াইড হচ্ছে 100। তাহলে এই ক্ষেত্রে এদের ক্ষেত্রফল কী হতে পারে? এই ক্ষেত্রে এদের ক্ষেত্রফল হতে পারে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দ্যাট মিন 100 গুণন 100 ইকুয়াল টু 10000 10,000। সো এটা হচ্ছে আমাদের যে আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা ক্ষেত্রফল 1000। এবার আমরা দেখি আমাদের যে নতুন যে রেক্ট্যাঙ্গেল হয়েছে সেই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত দাঁড়ায়। ওকে, সেই নতুন যে রেক্ট্যাঙ্গেল হয়েছে সেটার লেন্থ কী হয়েছে 20% বেড়ে গেছে। আমরা 100 যেহেতু হিসাবে সুবিধাতে ধরে নিয়েছি, এই কারণে 100 ধরেছি। যে কোনো মান ধরেই করা যাবে, কিন্তু 100 ধরলে কি, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে নেওয়া করাটা বেটার। এখন রেক্ট্যাঙ্গেল লেন্থ 20% বেড়েছে, তো এটার সাথে আমি শুধু 20 প্লাস করব। এটার সাথে আমি শুধু 20 প্লাস করলাম। এবার ওয়াইডের সাথে ডিক্রিজ হয়েছে -20, ডিক্রিজ হয়েছে -20। সো এখানে 20 প্লাস করার কারণে এটার লেন্থ হবে 120, আর এখানে 20 ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে এটার লেন্থ ওয়াইড হবে 80। তাহলে এই যে নতুন যে রেক্ট্যাঙ্গেল হলো এটার ক্ষেত্রফল কী হতে পারে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সেম 120 ইন্টু 80, তাহলে ইকুয়াল টু 0 0 8 12 96 96। তাহলে ক্ষেত্রফল প্রথমটা ছিল 10,000, পরটা হলো 9,600। তাহলে অবশ্যই কী হয়েছে, ডিক্রিজ হয়েছে, ক্ষেত্রফলটা কমে গেছে। এখন কত পার্সেন্ট কমে গেছে সেটা আমরা বের করবো কীভাবে, সেটা দেখি। তাহলে আচ্ছা, 10,000 এবং 9,600 থেকে যদি আমরা বিয়োগ দিই, ক্ষেত্রফল কত কমে গেছে, 10,000 থেকে 9,600, তাহলে 400 ডিক্রিজ হয়েছে কত, 400-এ। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজের হিসাব করি তাহলে আমরা হিসাব করব যে কমে গেছে 400। এখন আমাদের যে বেসিক রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটার ক্ষেত্রফল কত, 10,000। এটা ধরে কিন্তু করতে হবে, ওটা আমাদের বেসিক মডেল। তাহলে নিচে হবে 10,000 ইন্টু 100, 0 0 0 0 0 0 0 0গুলো অমিট হয়ে গেল। তাহলে 4%, এই 4% হচ্ছে 4% কী হয়ে গেছে, কমে গেছে। আমরা তো দেখছি কমে গেছে, ডিক্রিজ বাই 4%, ডিক্রিজ বাই 4%। এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেনটি আমরা পড়লাম, এলাবোরেট করলাম যাতে কোনো ভুল না হয়। এবার আমরা যদি শর্টে করি, ওয়ান সেন্টেন্স ইন লাইন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে কী হচ্ছে, যে ইনক্রিজ হয়েছে কত 20%, না? ওকে, সেই 20টা লিখবো আমরা, ইনক্রিজ হয়েছে 20% লিখবো, প্লাস দৈর্ঘ্য লেন্থের ক্ষেত্রে, আবার ওয়াইডের ক্ষেত্রে ডিক্রিজ হয়েছে। ওয়াইড কত ছিল 20, এরও 20 ছিল কিন্তু ডিক্রিজ হয়েছে, এই জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করবো। ওকে, দেন প্লাস করে আমরা এই দৈর্ঘ্য গুণন প্রস্থটাকে মাল্টিপ্লাই করব 20 ইন্টু, যেহেতু ডিক্রিজ হয়েছে আমরা মাইনাস সহই উল্লেখ করব। তাহলে আমাদের অঙ্কটির করার শেষে বোঝা যাবে যে ইনক্রিজ হয়েছে কি ডিক্রিজ হয়েছে, আমরা চিহ্নগুলো চেঞ্জ করব না। আচ্ছা, ডিভাইডেড বাই 100 দিয়ে দেব।
এখন যদি ক্যালকুলেশন করি +20 অ্যান্ড -20 কী হয়ে যাবে, অমিট হয়ে গেল। অমিট হয়ে যাওয়ার পর এখানে থাকছে, আচ্ছা এখানে থাকছে 22400 সামনে কি থাকছে, এখানে মাইনাস থাকবে, 0 0 কেটে গেল, তো -4। সো এখান থেকে আমরা ওয়ান সেন্টেন্সে পেয়ে যাচ্ছি, ওয়ান লাইনে পেয়ে যাচ্ছি -4, অর্থাৎ 4% মাইনাস থাকার কারণে ডিক্রিজ, মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ডিক্রিজ হয়েছে। তো নেক্সট কোয়েশ্চেনে, আচ্ছা এখানে বলা হচ্ছে দ্য ডাইমেনশন অফ এ বক্স, দ্য ডাইমেনশন অফ এ বক্স are 234 meters. The cost of painting the outer side of the box at the rate of 3 per square, 3 per square। অঙ্কটা কিন্তু খুব ইজি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বেসিক জিনিসটা আমাদের ধরতে হবে, তাহলে ইজি আছে। যে একটি বক্সের যে ডাইমেনশন দেওয়া আছে 234, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, একটি বক্সের কী দেওয়া আছে, লেন্থ দৈর্ঘ্য, ওয়াইড অ্যান্ড হাইট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বের দেওয়া আছে। তা সেই বক্সের তাহলে কি বের করবো আমরা, আউটার সাইড পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব, এবং প্রতি স্কোয়ারে আমাদের 3 টাকা করে খরচ হচ্ছে, তাহলে টোটালটার সাথে 3 মাল্টিপ্লাই করলে আমরা ভ্যালু পেয়ে যাব। এখন দেখি যে এই ডাইমেনশনাল এই বক্সের এই বক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কোনো সূত্র আমাদের মনে আছে কি না। এটা একটা সূত্র আছে, সূত্র দিয়ে করলে খুব ইজিলি করা যাবে। তো আমরা আগে দেখি যে ঘনক, এখানে দুই চিত্র আছে, একটি ঘনক আর একটি রেক্ট্যাঙ্গেল, আয়তাকার ঘনবস্তু, একটি ঘনক এবং আয়তাকার ঘনবস্তু। ঘনক তো আমরা সবাই জানি যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান। তো ঘনকের কিন্তু ক্ষেত্রফল সূত্র খুব ইজি জিনিস, যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের এই পৃষ্ঠের ক্ষেত্রফল হবে স্কোয়ার, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হবে স্কোয়ার, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হবে স্কোয়ার। তো তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আর ঘনকে কয়টা পৃষ্ঠ রয়েছে, 6টি পৃষ্ঠ, তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার, 6a স্কোয়ার। এটা ঘনকের ক্ষেত্রে, যেহেতু ঘনকের তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটির দৈর্ঘ্য কি সেম, কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা দেখি, চিত্রটা খেয়াল করি বা নিজের হাতের কাছে যদি কোনো বক্স থাকে সেটা আমরা দেখতে পারি যে এটা এখানে 6টা তলই রয়েছে, এখানে 6টি তল রয়েছে, কিন্তু দুইটি তল পরস্পর, দুইটি তল সমান। আমরা যদি এই চিত্রটা খেয়াল করি, এই চিত্রটার প্রথম এই পাশের তলটা এবং নিচের দিকে যে তলটা যেটা দেখা যাচ্ছে না, সেই তলটি এর ক্ষেত্রফল সমান হবে, এই তল আর এই তল এর ক্ষেত্রফল সমান হবে, আর এই তল আর এই পাশে যে তলটা যেটা দেখাচ্ছে না সেই তলের ক্ষেত্রফল সমান হবে। আমরা একটু খেয়াল রাখি, আমরা একটু খেয়াল করি এখানে কি হচ্ছে। আচ্ছা এখানে দেওয়া আছে 234, এই বক্সের ডাইমেনশন 234 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 234 ছোট বড় দেখি আমরা 234, আচ্ছা 4টা হচ্ছে দৈর্ঘ্য, 4টা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 3 দিলাম আর 3 দিলাম, আর উচ্চতা হচ্ছে 2 ছোটটা। এই আমাদের তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার দেখি আমরা এই তিনটির সাহায্যে যে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারি কিনা। এখন দেখি যে এই অংশে যেখানে দৈর্ঘ্য 4 এবং প্রস্থ 3 দেওয়া আছে, তার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব 4 × 3, অর্থাৎ এটা একটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে 12। এখন এরকম তলের নিচের দিকে যে তলটা রয়েছে সেটারও ক্ষেত্রফল কি হবে, 12। তাহলে এখানে মোট ক্ষেত্রফল 24। আবার যেখানে এবার এই পাশে যে তলটা দেখি, এটার দৈর্ঘ্য 4 দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 2, এটার ক্ষেত্রফল 4 × 2 = 8। ওই পাশে যে তলটা রয়েছে এই পাশে, সেটারও ক্ষেত্রফল কি 8, সেখানে হবে 8 × 2 = 16। আচ্ছা আর এই পাশে বাকি থাকছে এটা 3 এবং 2, 3 এবং 2, এটার ক্ষেত্রফল হবে 3 × 2 = 6,
6 প্লাস 6 ইকুয়াল টু 12। তাহলে আমরা যদি মোট যোগ করি, মোট করি এখানে যে 24, 16 আর 12 এই তিনটা অংশে যদি যোগ করি 6টা তলের, তাহলে আমরা 6টা তলের কী পাবো, মোট ক্ষেত্রফল পেয়ে যাব। 4 6 10 আর 2, 4 6 10 2 12, 2 হাতে থেকে 1 3 4 5। তো আমরা মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম কিন্তু 52 স্কোয়ার মিটার। তাহলে 52 স্কোয়ার মিটারের সাথে যদি 3 মাল্টিপ্লাই করি, 3 মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6, 3 5 15 156 আমরা এটার খরচটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের কিন্তু অঙ্কটা একটু বেসিক থেকে আমরা কথা বললাম যে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কীভাবে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারি। তো এখান থেকে আমরা সূত্রটা মনে করি যে আয়তাকার ঘনবস্তুর এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা হতে পারে, তাহলে কী হতে পারে যে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। যে কয়টা করে তল রয়েছে, তল কিন্তু দুটো করে রয়েছে। এই যে আমরা AB বের করলাম, এবি ওপরে একটা আছে, নিচে একটা আছে, 2AB। BC বের করলাম, ওপরে একটা নিচে একটা, 2BC। এই 2টা কিন্তু প্রত্যেকটার সাথেই গুণ আছে, 2টা কিন্তু প্রত্যেকটার সাথেই গুণন আকারে আছে। CA, এখানে CA, 2CA, দুইটা ক্ষেত্রফল। এটা হচ্ছে যদি আমরা এত কিছু না করতে চাই, একটু বোঝার জন্য, বেসিকটা ক্লিয়ার রাখার জন্য এটা আমরা কথা বললাম। যদি এত কিছু করতে না চাই তাহলে আমরা সূত্রটি মনে রাখবো। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইন ইজ এক্সপ্রেশন বিলো n রিপ্রেজেন্টস এ নেগেটিভ ইন্টিজার। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝাবে হুইচ এক্সপ্রেশন কুড হ্যাভ এ নেগেটিভ ভ্যালু। আমরা খুব বেসিক থেকে করি যে n রিপ্রেজেন্টস এ নেগেটিভ ইন্টিজার, তাহলে n এর ভ্যালু হচ্ছে আমরা এরকম হবে -1 -2 -3 ডট হবে। ওকে, আচ্ছা, সর্বপ্রথমে আমরা দেখি যে -1 যদি হয় তাহলে এটার ভ্যালু হবে 1। আচ্ছা, এখানে যদি ভ্যালু হয় -1 আছে প্লাস 6 আর 1 হবে 7। এখানে যদি হয় -1 আছে ++1, এখানে যদি -1 হয় 6 থেকে -1 বিয়োগ দিলে 5। তো মাইনাস রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, কিন্তু মাইনাস ইন্টিজার হলে এক্সপ্রেশন কুড হ্যাভ এ নেগেটিভ ভ্যালু। এখন -1 যদি ধরলাম, আমরা ধরার কারণে কিন্তু নেগেটিভ ভ্যালু কিন্তু কোনোটাতে বের হচ্ছে না। এই জন্য আমাদের একটু বড় অঙ্কে যেতে হবে। তো ঘ নম্বর অপশন অনুযায়ী আমরা একটু দেখি যে বড় অঙ্কে বা বড় একটা ভ্যালু যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে কী হতে পারে। 6-এর বড় যদি ধরি, -6 যদি ধরি তাহলে 0 হয়ে যাবে। -7 যদি ধরি, এখানে আমরা n এর ভ্যালু যদি -7 ধরি তাহলে 6 থেকে -7, এখানে এবার ভ্যালু হবে -1। আবার -7 যদি ধরি, -7 আছে +7 +7, এখানে আবার যদি -7 ধরি, আছে প্লাস 12 কে 13, 13 -7, তাহলে হলে 7 7 49। সো এই ক্ষেত্রে কিন্তু n এর ভ্যালু যদি -7 আমরা ধরি, তাহলে ঘ নাম্বার অপশনটা আমাদের রাইট একটা ভ্যালু দেবে, বা ঘ নাম্বার এক্সপ্রেশনটা কিন্তু নেগেটিভ ভ্যালু দিচ্ছে। সো এটা হচ্ছে রাইট আনসার। সো পরের কোশ্চেন চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল A, if the length of a rectangle A is 1/2 of the length of rectangle B। আচ্ছা, দুইটা রেক্ট্যাঙ্গেল রয়েছে। ওকে, দুইটা রেক্ট্যাঙ্গেল আমরা একটু দেখি যে এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা আরেকটা রেক্ট্যাঙ্গেল। এখন বলা হচ্ছে the length of a rectangle A is 1/2, মানে রেক্ট্যাঙ্গেল যে আয়তক্ষেত্র এরই লেন্থটা ছোট, কম, 1/2, মানে 1/2 বা হাফ অফ লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল বি। তার মানে আমাদের রেক্ট্যাঙ্গেল বি এর যদি আমরা লেন্থ এক্স ধরি এবং
ওয়াই যদি ওয়াই ধরি তাহলে আমরা কী পাবো, যে রেক্ট্যাঙ্গেল এ এর লেন্থ কি ইজ হাফ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল বি। আচ্ছা, তাহলে এই রেক্ট্যাঙ্গেল এ এর ক্ষেত্রে আমরা পাবো যে বি এর যে দৈর্ঘ্য রয়েছে সে দৈর্ঘ্যের হাফ, এক্স বাই টু। আর প্রস্থ দ্য ওয়াইড অফ রেক্ট্যাঙ্গেল এ ইজ 1/2 দ্য ওয়াইড অফ রেক্ট্যাঙ্গেল বি। রেক্ট্যাঙ্গেল বি এর প্রস্থের হাফ পেলাম। এখন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ, বলেছে যে রেক্ট্যাঙ্গেল এ এর এরিয়া এবং রেক্ট্যাঙ্গেল বি এর এরিয়ার রেশিও কত। এখন রেক্ট্যাঙ্গেল এ এর ক্ষেত্রফল বের হবে আমাদের এক্স ওয়াই গুণ করবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ, এক্স ওয়াই ডিভাইড বাই 4। আর রেক্ট্যাঙ্গেল বি এর হবে এক্স বাই 4। এখন যদি আমরা কাটাকাটি করি, এক্স ওয়াই উপরে আছে সেটা চলে যাবে কি নিচে, তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই অমিট হয়ে গেল, এক্স ওয়াই অমিট হয়ে গেলে আমাদের এখানে ভ্যালু থাকছে শুধু, থাকবে শুধু 1/4। সো the ratio of area of rectangle A to the area of rectangle B হচ্ছে 1/4. This is the right answer. পরবর্তীতে চলে যায়, এটা খুব সূচক লগারিদমের খুব ইজি একটা কোয়েশ্চেন, 2018 সালের ম্যাথ কোয়েশ্চেন অনুযায়ী খুব ইজি। আমরা দেখি যে কী বলা হচ্ছে, log 36 ডিভাইড বাই log 6, এটা ভ্যালু বের করতে বলেছে। হ্যাঁ, আমাদের log 36কে ভাঙবো, log 36কে যদি ভাঙে তাহলে 6x² হবে, নিচে থাকছে log 6। এখন এখানে কিন্তু আমাদের লগের একটা সূত্র মনে করার চেষ্টা করব। log a to the power x যদি হয়, এটাকে লেখা যায় যে পাওয়ারটা সামনে চলে আসে x log বেস। ঠিক একইভাবে আমরা করব, যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা সামনে চলে আসবে ইন্টু log 6 থাকলো, আর এখানেও কি থাকবে log 6 আর log 6 অমিট হয়ে গেলে আমাদের এখানে ভ্যালু থাকছে শুধু 2। সো 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইনইকুয়ালিটিসের একটা অঙ্ক, সেটা আমরা দেখি যে কী দেওয়া আছে। 1 - 2x লেস দেন অর ইকুয়াল 3। এখন এক্সের ভ্যালু, আমাদের কাজ হচ্ছে এক্সকে ফ্রি রাখা, এক্সের আশেপাশে কোনো কিছু রাখা যাবে না। সো এখানে এক্সের আচ্ছা, বাম পাশে যে ভ্যালু সর্বপ্রথমে রয়েছে 1, এই 1টাকে আমরা অমিট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে 1কে যদি আমরা অমিট করে দেই, তাহলে 1টাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে অমিট হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়াল 3। এখানে +1 আছে, পাশে আসলে -1 হবে। আবার -2x লেস দ্যান ইকুয়াল, এটার ভ্যালু হচ্ছে 2। এবার এক্সের সাথে রয়েছে -2, এই -2কে আমরা অমিট করে দেবো। কিভাবে আমরা অমিট করতে পারি, -2 দ্বারা ভাগ করে, হ্যাঁ, -2 দ্বারা ভাগ যদি আমরা করি তাহলে কিন্তু এক্সটা অমিট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন আমরা -1 বা মাইনাস কোনো সংখ্যা দ্বারা গুণ করব, তখন কিন্তু এই যে চিহ্নটা, অসমতার যে চিহ্নটা, সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি বড় থাকে তাহলে ছোট হয়ে যাবে, এরকম চিহ্নগুলো অল্টারনেট হয়ে যাবে। সো মাইনাস, যদি আমরা এখন কী করবো, -2 দ্বারা কী করবো, ভাগ করব। -2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো -2x -2, চিহ্নটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল 2/-2, তাহলে এখানে 2 -2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে, ও হচ্ছে কি এখানে x লেস দেন অর ইকুয়াল -1, x গ্রেটার দেন অর ইকুয়াল -1। সো আমাদের ঘ নম্বর অপশনটা x গ্রেটার দেন অর ইকুয়াল -1 ইজ দ্য রাইট আনসার। এই চিহ্ন চেঞ্জটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে চিহ্ন চেঞ্জ, সাইন চেঞ্জের বিষয়টা কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ অসমতার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট চলে যাই।
ত্রিকোণমিতির একটা অঙ্ক আছে, খুব ইজি কোয়েশ্চেন, যে আমাদের দেওয়া আছে যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ ইজ। তো আমাদের সবার প্রথমে হচ্ছে সাইন যে যে গিভেন স্টেটমেন্টটা দেওয়া আছে সেখান থেকে আমরা কজের ভ্যালু বের করার চেষ্টা করব। প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1, আমরা এখান থেকে কী করব, যে কজের ভ্যালু বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি সাইনটাকে কী করি, পার করে দেই, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, কেন পার করলাম, আমাদের কিন্তু সাইন এবং কস রিলেটেড একটা সূত্র রয়েছে, সূত্রটা একটু দেখি। সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি কস এ স্কোয়ার থিটা, এটা লিখতে পারবো কস স্কোয়ার থিটা। তো সাইন এর ভ্যালু বের করলাম কস স্কোয়ার এ, কস স্কোয়ার এর আমরা একটা ভ্যালু পেয়ে গেছি সাইনে, আবার কস টু দি পাওয়ার 4 এর একটা ভ্যালু বের করতে হবে। তাহলে কস টু দি পাওয়ার 4 এর যদি ভ্যালু বের করতে চাই, তাহলে সাইনের সাথে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু কী হয়ে যাবে, বড় বললাম উভয় পাশে, যে কস স্কোয়ার থেকে কস স্কোয়ারকে আবার যদি স্কোয়ার করি তাহলে কস টু দি পাওয়ার 4 হচ্ছে, আর এখানে সাইনকে যদি স্কোয়ার করি তাহলে সাইন স্কোয়ার এ। তাহলে দুটো আমরা কিন্তু ভ্যালু পেয়ে গেলাম, কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ। এখন এই ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে কস স্কোয়ার এর ভ্যালু হচ্ছে সাইন এ, আর কস টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার এ। ওকে, এখন এই ভ্যালুটা অ্যাড করার পর দেখা যাচ্ছে যে আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ। এটা যেহেতু এটা কিন্তু আমাদের আনসার, কিন্তু আনসারে কিন্তু এ ধরনের কোনো ভ্যালু দেওয়া নাই। ওকে, নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে। সো সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, এটার ভ্যালু হচ্ছে 1 দেওয়া আছে। সো 1 ইজ দ্য রাইট আনসার। সো নেক্সট কোশ্চেন চলে যায়, যে একটা লজিক্যাল রিজনিং। আচ্ছা, এখানে কোশ্চেনটা বলা হচ্ছে যে which number logically follows the sequence. So সিকোয়েন্সটা আমরা দেখি, 4 6 9 6 14 6 ডট ডট ডট, এটার পরে যেটা ভ্যালু সেটা আমাদের বের করতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করি, যে দ্বিতীয় ঘরটা 6 6 6, এই সব সময় কিন্তু 6-এর ভ্যালু সমান থাকছে, কিন্তু সামনে যে ভ্যালুটা রয়েছে 4 9 14, এগুলোর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এই প্রথম সিরিয়ালের এই পরবর্তী যে গ্যাপটা, এটা বের করতে হবে। তো এই 6 নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ এই গ্যাপে অবশ্যই 6 হবে না, গ্যাপের পরবর্তীতে 6 হতে পারে। তো দেখি যে 9 থেকে 4-এর যে ডিস্টেন্সটা কীরকম হতে পারে। 9 থেকে 4 ডিস্টেন্সটা 5, আর 9 থেকে 14-এর ডিস্টেন্স কত হতে পারে, 9 5 4 9 9 5 9 5 14। আচ্ছা, তার মানে 9 থেকে 4-এর ডিস্টেন্স 5, আবার 14 থেকে 9-এর ডিস্টেন্স কি 5। তো অনেক কি বোঝাচ্ছে যে এইখানে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপে এমন কোনো একটা ভ্যালু হবে যেটার সাথে 14-এর গ্যাপ থাকবে 5। তার মানে 14-এর সাথে যদি আমরা 5 প্লাস করে দিই, তাহলে 19 হবে আমাদের রাইট আনসার। আচ্ছা, এই 80 নাম্বার কোয়েশ্চেনটা খুব ইজি। এখানে বলা হচ্ছে হাউ মেনি কেসেস ডু ইউ নিড ইফ ইউ হ্যাভ টু প্যাক 112 পেয়ার্স অফ শুজ ইন্টু কেস দ্যাট ইচ হোল্ড 28 শু। যেগুলো 2018 সালের কোয়েশ্চেন। তো আমরা দেখি যে 28টা শু ধারণ করতে পারে এরকম একটা কেস। 28টা শু, দ্যাট মিন কতগুলো পেয়ার হচ্ছে, 14টা পেয়ার। আর আমাদের টোটাল পেয়ার রয়েছে 112টা পেয়ার রয়েছে, আর আমাদের যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো ধারণ করতে পারে 14টা। এখন 14 দ্বারা যদি 112কে ভাগ করি, রিভিশন করি, তাহলে হবে 8 8 14
ওকে 8 × 14 = 112। সো আমাদের এমন একটা কেস খুঁজতে হবে যেটা, আচ্ছা আমাদের কয়টা কেস খুঁজতে হচ্ছে, যে 8টা কেস যা 112 পেয়ারের জুতা সংরক্ষণ করতে পারে। খুব ইজি। পরবর্তীতে যাই। এটাও একটু টেকনিক্যাল অঙ্ক, যে বলা হচ্ছে ইন এ রো দ্য থিয়েটার দ্য সিটস আর নাম্বারস কনজিকিউটিভলি T1 to T50, T1 থেকে T50 পর্যন্ত সিটের নাম্বার করা রয়েছে একটা সিনেমা হলে। এখন সুমন ইজ সিটিং এট T17। সুমন কোথায় আছে? সুমন আছে T17-এ, আর শিহাব আছে T19-এ। শিহাব আছে T39-এ, T39। এখন বলা হচ্ছে যে হাউ মেনি সিটস আর দেয়ার বিটুইন দেম। এখন শিহাব এবং সুমন এবং শিহাবের এই যে সিটের মধ্যে কতগুলো সিট রয়েছে, আমাদের এই নাম্বারটা খুঁজে বের করতে হবে। এর আগে আমরা একটা চিন্তা করি যে 1 থেকে 5, 1 2 3 4 5। সো প্রথম সিট এবং পঞ্চম সিটের মধ্যে কয়টা সিট রয়েছে? 3টা সিট রয়েছে। সো আমরা যদি স্বাভাবিকভাবেই শিহাবের সিট নাম্বার থেকে সুমনের সিট নাম্বার বিয়োগ করি, তাহলে কি টোটাল নাম্বারটা পাবো? সেটা আমরা দেখি। আমাদের ধরে নিলাম যে আমাদের 5টা সিট রয়েছে। এই 5টা সিট, তাহলে 5 থেকে যদি 1 মাইনাস করি তাহলে হবে 4। তার মানে 1 এবং 5-এর মাঝখানে কয়টা সিট থাকার কথা? 4। কিন্তু বাস্তবে আছে কয়টি? 2 3 4, মাত্র 3টি সিট রয়েছে। মাত্র 3টি সিট রয়েছে। তার মানে শুধু মাইনাস করলেই হবে না, আমাদেরকে অন্য একটা ফর্মুলাও কী করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই 5 থেকে 1 মাইনাস করার পর যেটা হচ্ছে 4, সেখান থেকে কী করতে হবে? আবার -1 করতে হবে। তাহলে আমরা কী পাবো? আমরা তাহলে এক্স্যাক্ট নাম্বার অফ সিটস পেয়ে যাব। সো 39 থেকে যদি আমরা এখানে করি যে 39 থেকে 17 মাইনাস করি, তাহলে হবে 7 8 9 2, আর এখানে হবে 22। তাহলে 22টা সিট রয়েছে। আবার দুই পাশে থেকে যে কোনো একটা সিট বাদ দেবো, হয় 17 বাদ দিয়ে দেবো অথবা 39 বাদ দেবো। সেটা হচ্ছে -1 যদি করি তাহলে হবে 21। তো এদের মাঝখানে রয়েছে 21টা সিট। আচ্ছা এখানে চলে যাই, এটা ওয়ার্ড রিয়ারেন্স, যে 5 লেটার ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড কতগুলো তৈরি করা যেতে পারে এখানে কতগুলো আমার অপশন থেকে। সো আমরা দেখি যে এখানে অপশন বি LIARS লায়ার্স, আর অপশন সি লায়ার্স মানে মিথ্যাবাদীরা, আর অপশন সি হচ্ছে MOTTO, মটো মানে কি? লক্ষ্য বা উদ্দেশ্য, এরকম বোঝাচ্ছে। সো এই অপশন বি এবং সি দ্বারাই কিন্তু অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করা যায়। আচ্ছা 49-এ, কোশ্চেন নাম্বার 49-এ কী বলছে? কোশ্চেন নাম্বার 49-এ বলছে যে সিদ্দিক হ্যাজ এ নিউ সেট অফ গল্ফ ক্লাবস। সো আমরা দেখি গল্ফ ক্লাবস তো সবাই জানি, যে ছোটো ছোটো বল থাকে, সেগুলোকে এরকম ক্লাব বা ব্যাট দিয়ে সেটাকে স্ট্রাইক করা হয়। এগুলোকে ক্লাব বলে, গল্ফ খেলার যে ব্যাট। তো ইউজিং এ ক্লাব, এরকম ক্লাব রয়েছে, ইউজিং এ ক্লাব 876, that the ball travels an average distance of 100, 108, 114। আচ্ছা যে ক্লাবটা যত বেশি রেঞ্জের হবে, যেমন 8 নাম্বার ক্লাবটা দিয়ে কিন্তু কি কম দূরত্বে বল যাচ্ছে, 6 নাম্বার ক্লাব দিয়ে যাচ্ছে 114 নাম্বার। এখন এরকম ক্ষেত্রে যে 5 নাম্বার যদি হাউ ফার উইল দ্য গো ইফ হি ইউজেস এ ক্লাব 5, যদি 5 নাম্বার ক্লাব ব্যবহার করে, 5 নাম্বার ব্যাট ব্যবহার করে, তাহলে বলটা কত দূর যাবে? এটা আমরা দেখি যে তাহলে 8 7 6 5, যে 8 নাম্বার ক্লাব ব্যবহার করলে বল যাচ্ছে কত? 100, তারপরে যাচ্ছে 108, তারপরে যাচ্ছে 114, 5-এ আমরা যাই না। এখানে কিন্তু আমাদের
গতিবেগের কোনো অঙ্ক না, জাস্ট একটু মাথা খাটাতে হবে। আচ্ছা, যে এখানে ডিস্টেন্স দেখি যে 108 থেকে 108 ডিস্টেন্স, এখান থেকে 114 থেকে 100 বাদ দিলে 6, হ্যাঁ 6 ডিস্টেন্স হচ্ছে। তাহলে পরবর্তী 5 নম্বর যদি ক্লাব ব্যবহার করে তাহলে এখানে ডিস্টেন্স কত হবে? 8, 6 কত করে কমছে? 2 করে কমছে, তাহলে এখানে হবে 4। তাহলে এই 4 যদি 114 সাথে যদি প্লাস করে দিই তাহলে হবে 118। যে 5 নম্বর ক্লাব ব্যবহার করলে তারা 5 নম্বর ক্লাব ব্যবহার করলে বলটি 118 মিটার দূরত্বে যাবে। সো এগুলোর নাম কি? এগুলো হচ্ছে ক্লাব। ওকে, 53 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ অঙ্কটা কি খুব ছোট। ওকে, অ্যাট দ্য এন্ড অফ এ বানকিউর 10 people shake hands with each other. 10 জন মানুষ একে অপরের সাথে একটা ভোজনালয়ে বা একটা অনুষ্ঠানে কি করে, তারা হ্যান্ডশেক করে। হাউ মেনি হ্যান্ডশেকস উইল বি ইন টোটাল? সো সর্বপ্রথম আমরা কি একটু বেসিক নিয়ে কথা বলি, পরে আমরা এটা সূত্র নিয়ে কথা বলবো। 10 জন মানুষ যদি হ্যান্ডশেক করে কতগুলো হ্যান্ডশেক হবে? এখন দেখি টোটাল নাম্বার কতজন? 10 জন। এখন 10 জন যদি হ্যান্ডশেক করে তখন 10 জনের মধ্যে থেকে আমরা একজনকে নিলাম, তাহলে সে হ্যান্ডশেক করবে কতজনের সাথে? সে কি আর 10 জনের সাথে হ্যান্ডশেক করবে? না, কারণ তাকে তো আমরা নিয়েছি। সে তখন হ্যান্ডশেক করবে এই 9 জনের সাথে। ঠিক আছে, তো এইভাবে এটা আগাতে থাকবে যে একজনকে নিলাম, সে বাকি 9 জনের সাথে হ্যান্ডশেক করবে, তারপর আবার একজনকে নিলাম, সে আবার বাকি 9 জনের সাথে হ্যান্ডশেক করবে। সো এইভাবে যদি আমরা কাউন্ট করি যে একজন হ্যান্ডশেক করবে 9 জনের সাথে, অতএব 10 জন হ্যান্ডশেক করবে 9 into 10। আচ্ছা, একজন যদি হ্যান্ডশেক করে 9 জনের সাথে, 10 জন হ্যান্ডশেক করবে 90 জনের সাথে, অর্থাৎ কয়টা হ্যান্ডশেক হবে? 90টা হ্যান্ডশেক হবে। কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 90টা হ্যান্ডশেক, আমাদের তো এটা চেয়েছে যে হাউ মেনি হ্যান্ডশেক উইল বি ইন টোটাল। 90 কিন্তু অপশনে রয়েছে। আমরা আগেই ফাইনাল অ্যান্সারে যাব না, আমরা একটু চিন্তা করি। সেটি চিন্তাটা কি? আচ্ছা, যদি 2 জন মানুষ হয়, এ ব্যক্তি যদি বি ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে, সেটা একটা হ্যান্ডশেক হিসেবে কাউন্ট হলো। আবার বি ব্যক্তি যদি এ ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে, সেটা আর একটা হ্যান্ডশেক হিসেবে কাউন্ট হচ্ছে। আচ্ছা, মানলাম। এখন টোটাল হ্যান্ডশেক হলো কয়টা? এখানে টোটাল হ্যান্ডশেক হলো 2টা। আরও চিন্তা করাটা আপনারা যে আমি যদি আমার বন্ধু রকিবের সাথে হ্যান্ডশেক করি এবং রকিব যদি আবার আমার সাথে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক কি শুধু একটা কিন্তু কাউন্ট হবে, তো 2টা কিন্তু কাউন্ট হবে না। একই ব্যক্তি, দুজন ব্যক্তি পরস্পরের সাথে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক সবসময় কি একটাই কাউন্ট হবে। সো এখানে কিন্তু টোটাল হ্যান্ডশেক কি, এই টোটাল হ্যান্ডশেকের মধ্যে যে 2টা করে হ্যান্ডশেকে চলে গেছে, তো যদি আমরা এখন আমাদের এক্স্যাক্ট হ্যান্ডশেক কতগুলো হয়েছে কীভাবে বের করব? এই যে আমাদের 2 জনের মধ্যে কয়টা হ্যান্ডশেক হয়েছে? 2টা না? 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো একটা এক্স্যাক্ট হ্যান্ডশেক হয়েছে। সো একইভাবে এখানে যে টোটাল 90 হ্যান্ডশেক হয়েছিল, সেখানে তাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে পেয়ে যাব 45। সো 45 কিন্তু হচ্ছে টোটাল হ্যান্ডশেক। আচ্ছা, এটা হচ্ছে খুব বেসিক জিনিস। আমরা যদি কোনো সূত্রের মাধ্যমে এটা মনে রাখতে চাই তাহলে কীরকম হতে পারে? কম্বিনেশনের অঙ্ক হবে এটা, হ্যান্ডশেক করার অঙ্ক, যে কতজন মানুষ, আচ্ছা ধরি সেটা কি এন সি, আচ্ছা হবে হচ্ছে এন সি আর। এটা খুব মনোযোগ দিয়ে দেখি আমরা যে এই এনসিআর যদি আমরা ভ্যালু বসাই তাহলে কিন্তু আমরা মোট হ্যান্ডশেকের পরিমাণ বের করতে পারবো। আচ্ছা, এখানে এনটা কি? এখানে এন হচ্ছে যে মোট ব্যক্তি, আর আরটা কি? এখানে আরটা হচ্ছে লিস্ট রিকোয়ার্ড নাম্বার ফর মেকিং ওয়ান হ্যান্ডশেক, যে হ্যান্ডশেক করতে কমপক্ষে কতজন দরকার, যে
হ্যান্ডশেক করতে কমপক্ষে হ্যান্ডশেক করতে প্রয়োজনীয় লোকের সংখ্যা ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি ভ্যালু বসাই যে n হচ্ছে 10, সি আর আর হচ্ছে 2, যে হ্যান্ডশেক করতে কমপক্ষে কতজন লোকের প্রয়োজন? 2 জন। একা তো হ্যান্ডশেক হবে না, কমপক্ষে 2 জন হবে। এখানে আর এর ভ্যালু কিন্তু সবসময় 2ই হবে, হ্যান্ডশেক করতে প্রয়োজনীয় লোকের সংখ্যা কমপক্ষে। যদি এখানে ভ্যালু বসাই, এনসিআর সমান আমরা কি জানি? এনসিআর সমান জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে হবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে হবে 10 ইন্টু 9 ইন্টু এখানে 8 ফ্যাক্টোরিয়াল রাখলাম, আবার এখানেও 8 ফ্যাক্টোরিয়াল রাখলাম, এখানে 2 ইন্টু 1। আচ্ছা, তাহলে যদি 8 ফ্যাক্টোরিয়াল কেটে দেই তাহলে হচ্ছে 90, এই যে দেখো 90 আর নিচে থাকছে 2, এখান থেকে কিন্তু 45ই বের হচ্ছে। সেখানে আমাদের মোট হ্যান্ডশেক হবে 45। এবার একটা বোনাস অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, এবার আমরা একটা বোনাস অঙ্কে চলে গেলাম, যে ওই অঙ্কটাই, কিন্তু এটা একটু অন্যভাবে, যে in a party every person shakes his hand with every other person only once. শুধু একবার হ্যান্ডশেক করেছে। if total number of handshakes to 10, find out the number of person, কতজন মানুষ রয়েছে। যদি মোট হ্যান্ডশেক 210টি হয়ে থাকে তাহলে মোট কতজন মানুষ রয়েছে। এবার আমরা কি জানি, মোট হ্যান্ডশেকের যে পরিমাপটা আমরা কি বের করলাম, যে যদি n সংখ্যক মানুষ থাকে, n সংখ্যক মানুষ কতজনের সাথে হ্যান্ডশেক করবে? n-1। n সংখ্যক যদি 10 জন থাকে, সে হ্যান্ডশেক করবে কজনের সাথে? 9 জনের সাথে। যদি 9 জন থাকে, সে হ্যান্ডশেক করবে 8 জনের সাথে। যদি 7 জন থাকে, সে হ্যান্ডশেক করবে কজনের সাথে? 6 জনের সাথে। ওকে, তাহলে মোট হ্যান্ডশেক বের হবে n ইন্টু n-1। কিন্তু এটা কি না, n ইন্টু n-1 হলে আমাদের কি ডাবল হ্যান্ডশেক হয়ে যাচ্ছে। সেটাকে আমরা ভাগ করে দেবো কি দ্বারা? এটাকে আমরা ভাগ করে দেবো 2 দ্বারা। এটা হচ্ছে মোট হ্যান্ডশেক ইকুয়াল টু 210। এবার আমরা ভ্যালু বের করবো, n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 210 যদি আমরা করি তাহলে 420, n স্কোয়ার মাইনাস n মাইনাস 420, 420কে যদি আমরা কম ফ্যাক্টর করি তাহলে কি হতে পারে? 5 5 দুগুণে 10, 5 ওকে 5। ওকে, তাহলে হচ্ছে এই যে 2 2 2 4 ইন্টু 5 20, হ্যাঁ 21 আর 20, 21 আর 20, আশেপাশে কি হবে? 0। তাহলে এখানে হবে n স্কোয়ার মাইনাস 21n প্লাস 20n মাইনাস 420 ইকুয়াল টু 0। n কমন যদি নেন, n মাইনাস 21 হবে। 20 কমন নেই, তাহলে n মাইনাস 21 হবে 0। ওকে, তাহলে এখানে আমাদের ভ্যালু বের হচ্ছে n মাইনাস 21 আর হচ্ছে n প্লাস 20 ইকুয়াল টু 0। এখন n মাইনাস 21 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 21। আবার এখানে n প্লাস 20 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 20। ব্যক্তির সংখ্যা মাইনাস 20 হতে পারে না। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। সো আমাদের রাইট অ্যান্সারটা হবে 21। যে যদি ওকে, যদি 210 জন লোক হয় তাহলে হ্যান্ডশেকের পরিমাণ হবে 20, সরি নট 20, 21 অ্যাকচুয়ালি 21। আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা খুব ইজি। এক্স ওয়াই জেড তিনজন ব্যক্তি
তাদেরকে তারা ধরার পর তাদেরকে তারা বলছে কি যে ওয়ান অফ দ্য আদার পার্সন one of the other two stole it. I didn't do it. Later, later on the police found out that the Jade was lying. Jade মিথ্যা কথা বলছে যে সে বলছে আমি চুরি করিনি, অন্য কেউ চুরি করেছে। তাহলে এখানে আসল থিপ কে? আসল থিপ কি? জেড, কারণ জেড মিথ্যা কথা বলছে। আচ্ছা, এটা হচ্ছে যে ক্যালেন্ডার রিজনিং, খুব ইম্পর্টেন্ট। ক্যালেন্ডার রিজনিং খুব ইম্পর্টেন্ট। ইজি জিনিস, একটু ভাষার মারপ্যাচের কারণে আমরা অনেক সময় রাইট দিনটা বের করতে পারি না। সো দেখি এখানে কি বলা হচ্ছে, যে এখানে বলছে দ্য ডে আফটার টুমরো ইজ 4 days বিফোর মানডে। এখানে দুইটা পার্ট, হোয়াট ডে ইজ টুডে। ওকে, দুইটা পার্ট। তো আমরা সবার প্রথমে যেটা কাজ করবো যে 4 days বিফোর মানডে, এই জিনিসটা বের করানো খুব ইজি। 4 day বিফোর মানডে। আচ্ছা, পেছন দিক থেকে যদি আজকে যদি মানডে হয়, মানডে 4 days আগে কি দিন ছিল, অর্থাৎ কি 1 2 3 4, এই 4 নম্বর দিনে কোন দিন ছিল সেটা আমরা বের করি। সানডে, স্যাটারডে, সানডে, ফ্রাইডে, এটা হবে থার্সডে। অর্থাৎ যে সোমবারের 4 দিন আগে ছিল বৃহস্পতিবার। বলা হচ্ছে যে দ্য ডে আফটার টুমোরো ইজ থার্সডে। যে 4 days বিফোর মানডে যে কোন দিন ছিল, 4 days বিফোর মানডে যে দিনটা ছিল সেটা হচ্ছে সেই দিন, তাহলে বৃহস্পতিবার ছিল। এখন থেকে প্রথম অংশে কী বলা হচ্ছে? আচ্ছা, প্রথম অংশে করার ক্ষেত্রে আমরা প্রথমে কী দেবো? আচ্ছা, আজকে যে টুডের পর কালকে হবে টুমরো, তারপরে হবে ডে আফটার টুমরো, তারপর হবে ডে আফটার টুমরো। ওকে, এই ডে আফটার টুমরো ইজ থার্সডে, যেটা আমরা এই সেকেন্ড অংশ থেকে পাইলাম। THURS, থার্সডে। ওকে, এখন আমাদের আজকে কি দিন বের করি আমরা। বৃহস্পতির আগে কি হবে? ফ্রাইডে কি না, ওকে, ওয়েডনেসডে, মানডে, তারপর হচ্ছে টুয়েসডে, সানডে, মানডে হবে। ওকে, আজকে যদি সোমবার হয়, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। হ্যাঁ, যদি দ্য ডে আফটার টুমরো যদি থার্সডে হয়, তাহলে আজকে হচ্ছে মানডে। এটা রাইট আনসার। আপনাদের জন্য একটা কোশ্চেন থাকবে, এটা আপনারা নিজেরা করবেন। দ্য ডে আফটার টুমরো ইজ 4 days আফটার মানডে, হোয়াট ডে ইজ টুডে? রাইট অ্যান্সার করে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। Okay, that's all for today. Thank you.